This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. না বললেই নয়, এটা শোনার আগে আজকে একবার একটু ওই জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখুন। একটা গোল থালার মতো চাঁদ দেখতে পাবেন, অবশ্যই যদি আকাশটা পরিষ্কার থাকে, কারণ আজ আষাঢ় মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, আজ গুরু পূর্ণিমা। এবার দেখুন, সব শব্দের তো একটা মানে আছে। পূর্ণিমা, সেটার সঙ্গে যখন গুরু শব্দটা জুড়ে দেওয়া হয় তখন মনে হয় একটা বিশেষ দিন, বিশেষ সময়কে একটা বিশেষ ব্যক্তিত্বের জন্য উৎসর্গ করা। গুরু শব্দের তো অনেকগুলো মানে এবং সেগুলো বেশ গুরুভার। যিনি অন্ধকার দূর করে আলোর হদিশ দেন, অজ্ঞানতা দূর করে জ্ঞানের আলো জ্বালান, তিনিই তো গুরু। সেই অর্থে পুরুলিয়ার মালতী মুর্মু একদম ডিকশনারির পাতা থেকে উঠে এসছেন। গুরু শব্দের অর্থ যা লেখা হয়েছে, তিনি তার একদম জাস্ট ফটোকপি বা কাট কপি পেস্টও বলতে পারেন। যারা কম্পিউটার নিয়ে নাড়াচাড়া করেন তাদের কাছে শব্দগুলো খুব চেনা লাগবে, কিন্তু যেটা অচেনা লাগছে আপনাদের কাছে আমি জানি, এই মালতী মুর্মুকে বলছি। এবং আমি নিশ্চিত আমি যখন আস্তে আস্তে আপনাদের বলবো এই মালতী মুর্মুকে, আপনারা আস্তে আস্তে কোথাও যেন মাথাটা নিচু করে ফেলবেন। যারা বয়স্ক তাদের হাত হয়তো একটু ওপরে উঠবে, যেখানে মালতীর মাথাটা খুঁজবে। মাথা নিচু হলেও খুব একটা লজ্জার কিছু নেই। উনি গুরু। পুরুলিয়ার মালতী মুর্মু নিজে উচ্চ মাধ্যমিক পাস, কিন্তু সার্টিফিকেট যে সবসময় মানুষকে বিচার করতে পারে না, বা একটা মানুষকে সার্টিফিকেটের ওই চৌহদ্দির মধ্যে যে সবসময় বেঁধে ফেলা যায় না, মালতী মুর্মু তার প্রমাণ। চোখে আঙুল দিয়ে তিনি দেখিয়ে দিচ্ছেন এটা হওয়াই উচিত না। মানুষকে তার কাজ দিয়ে বিচার করা উচিত, যে কাজটা কাগজে কলমে ওইভাবে না। কাগজে কলমেই দরকার, হাতে কলমে। দেখুন, চোখে আঙুল দিয়ে এই উচ্চ মাধ্যমিক পাস মালতী যেটা দেখাচ্ছেন, সেটা কিন্তু আমাদের অনেকেরই চোখ খুলে দেবে। পুরুলিয়ার একটা অজপাড়া গায়ে মালতী ৪৫টা বাচ্চার পড়াশুনোর দায়িত্ব নিয়েছেন। ভাবতে পারেন, প্রত্যেক দিন নিয়ম করেই ৪৫টা বাচ্চা মালতীর কাছে পড়াশুনো করছে। স্কুল বানিয়েছেন তিনি, স্কুল বাড়ি আছে, এবং সেখানে গুরু একমাত্র এই মালতী মুর্মু। এই পর্যন্ত শোনার পর আপনাদের মনে হতে পারে, বাহ, খুব ভালো খবর দিলাম গুরু পূর্ণিমার দিন, এর থেকে ভালো গুরু প্রণাম এরকম একটা দিনে আর কিছু হয় নাকি? কিন্তু কেউ যদি জানতে চান, এই ২০২৫ সালে দাঁড়িয়ে পুরুলিয়ার ওই পাড়াগা, সেটা যতই অজ হোক না কেন, সেখানে কেন এখনও কোনো স্কুল সেইভাবে তৈরি করা যায় না? তাহলে যদি কেউ জানতে চান যে কেন গ্রাম্য এক মহিলা নিজের উদ্যোগে ৪৫টা বাচ্চাকে এইভাবে পড়িয়ে চলেছেন, প্রয়োজনীয়তা কি, কেন দরকার পড়ল, তাহলেও মনে করব না কিছু। কারণ এই প্রশ্নগুলোই আমাদের মনের অন্ধকার কাটাতে সাহায্য করবে। আপনারা বুঝতে পারবেন কেন মালতী মুর্মু অন্যদের থেকে আলাদা। গুরু পূর্ণিমার দিন এই প্রশ্নগুলো আমাদের আলোর পথযাত্রী করে তোলার গুরু দায়িত্ব পালন করবে, আর সেই কথাগুলো বলিয়ে দেবে আপনাদের দিয়ে, যে কথাগুলো আপনারা জানেন কখনো কখনো না বললেই না। এটা পুরুলিয়ার জিলিং সেরেং গ্রাম। নামের মতোই অদ্ভুত সুন্দর জায়গাটা। বর্ষার জল পেয়ে ঘন সবুজ বন, আর তার মাঝখান দিয়ে রাস্তা। সেই পাকা রাস্তা থেকে একটা চড়াই ভাঙলেই মালতী দিদিমণির স্কুল। টিনে ছাওয়া মাটির ঘর, বাইরে হাওয়াই চটি খুলে ছেলেমেয়েরা পড়তে বসলো প্লাস্টিক পেতে। দিদিমণি পড়াতে শুরু করলেন। মালতী মুর্মু পড়াচ্ছেন ২০১৯ সাল থেকে। বিয়ের পর জিলিং সেরেঙে এসে মালতী দেখেন গ্রামের ছেলেমেয়েদের বেশিরভাগই স্কুল ছুট। প্রাথমিক স্কুলের পড়াশোনাটা শেষ করতেও গ্রামের বাচ্চাগুলোর ভীষণ অনীহা। খোঁজ নিয়ে মালতী জানতে পারেন গ্রামে একটা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আছে বটে, কিন্তু সেই স্কুলে অলচিকি পড়ানো হয় না। মালতী দিদিমণি নিজের উদ্যোগে পড়াতে শুরু করেন। যতটুকু জানেন ততটুকুই উজাড় করে দেন। এখানে ওই যে শিক্ষা নেই,
এই জন্য আমরা পড়াচ্ছি। আমি যখন বিয়ে করে এলাম তখন এখানে শিক্ষার দিক থেকে অনেকটা কাঁচা ছিল। তারপরে আমার স্বামীকে বললাম যে আমরা একটু শিক্ষা দান করি বাচ্চাদেরকে। মাতৃভাষা নাকি মাতৃদুগ্ধের সমান, মায়ের মতোই ভালো মায়ের ভাষা, আর মায়ের মতোই ভালো মালতী মুর্মু। তাই তার স্কুল ছুট নেই, কামাই নেই। প্রতিদিন গ্রামের ছেলেমেয়েরা আসছে, পড়ছে, শিখছে। পড়াশোনায় নেই, স্কুলে নাই ছিল তো আর কোথায় পড়াশোনা হবে? প্রাইমারি ছিল তো, প্রাইমারি তো লকডাউনে বন্ধ হয়েছিল। পড়াচ্ছে তো তার লাগে এখন ছেলেগুলানকে ভালোই শিক্ষা দীক্ষা দিতে পেরেছে। লকডাউনে যখন সরকারি বেসরকারি স্কুল বন্ধ ছিল তখনও জিলিং সেরেঙে মালতী দিদিমণির স্কুল বন্ধ হয়নি। লকডাউনের পর এ রাজ্যে যেখানে প্রায় 8,000 সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, সেখানে মালতী দিদিমণির স্কুল চলছে। মালতীর পারিশ্রমিক নেই, কিন্তু তা বলে শ্রমে ফাঁকি নেই। সংসারের দায় দায়িত্ব সামলে মালতী স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। সকালে মালতী স্কুল থেকে অলচিকি শিখে বেলায় এই বাচ্চাদের মধ্যে কেউ কেউ গ্রামের সরকারি প্রাথমিক স্কুলে যাচ্ছে। মালতীর আশা, উচ্চ মাধ্যমিকের পর তার পড়াশোনা থেমে গেলেও তাঁর ছাত্রছাত্রীরা অনেক দূর যাবে। যা জেনে বাঘমুন্ডির বিডিও বলছেন, মালতী মুর্মু ব্যক্তিগত উদ্যোগে টিউশন পড়াচ্ছেন। যেখানে মালতী পড়ান তার অল্প দূরেই সরকারি স্কুলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সিলেবাস মেনে পড়ানো হয়। অলচিকি ভাষার বিষয়টা খোঁজ নিতে হবে। জিলিং সেরেঙে এখন রোজ পূর্ণিমা, রোজ জ্যোৎস্না। অন্ধকার কেটে জিলিং সেরেঙে আলো ক্রমে আসিতেছে, কারণ মালতী দিদিমণি পড়াচ্ছেন। স্বরে অ, স্বরে আ, সাঁওতাল শিশু তৈরি হচ্ছে মায়ের ভাষায় রাষ্ট্রপুঞ্জে বলবে বলে। আলো থাকলে কি কোথাও একটু অন্ধকারও থাকে? মানে অন্তত মনের মধ্যে ভয় কি থাকে? ভিডিওর বক্তব্যটা দেখে তো সেটাই মনে হলো। তার খুশি হওয়া উচিত ছিল, কিন্তু তার এলাকার মধ্যে এরকম যে একজন গুরু আছেন, তার তো সেটা তার কাছে একটা বাড়তি সুবিধে। তার কি মনে হলো? না, তিনি তো সরকারি কর্মচারী, সরকারের ধারক বাহক, উদ্যোগের রক্ষাকর্তা। কোথাও গিয়ে কেউ বলে দিচ্ছে না তো যে ওই যে ওখানে একটা স্কুল আছে, সেই স্কুলটা ঠিক ততটা ভালো না, যার জন্য মালতী মুর্মুকে একটা স্কুল খুলতে হলো। এবার সেটা যদি হয়ে যায় তাহলে তো আসলে মালতী মুর্মু সরকার বিরোধী কাজ করছে। তাহলে তো তাকে সরকারি কর্মচারী হয়ে গোটা বিষয়টাকে আগলে রাখতে হয়, সরকারের স্বার্থ দেখতে হয়। দেখুন, তিনি তার মনে যা হওয়ার সেটা হোক, যা করার তিনি সেটা করুন। এবার করণীয় নর্মাল কোর্সে আমরা ভেবে থাকতে পারি যে হয়তো একজন মানুষজনের কাছে শিক্ষাটা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সরকারও করে, সবটা তো পেরে ওঠে না। একজন যদি পেরে থাকেন অন্তত 45 জনের কাছে পৌঁছে যাওয়ার জন্য তাকে একটু বাড়তি সুবিধা দেওয়া, একটু সাহায্য করা, এটাই তো সরকারের কাজ। কিন্তু সরকারি কর্মচারীর কাজ সরকারের কোথাও যেন প্রশ্নের মুখে পড়তে না হয় সেইটা দেখা। সুতরাং পাল্টা প্রশ্ন, তার মধ্যে একটা যেন ছুড়ে দেওয়ার একটা মানসিকতা রয়েছে। প্রাইভেট টিউশন ওই পড়াচ্ছেন, কি করছেন অলচিকিটা সেটা জানি না, আসল জায়গাটাই তিনি ধরার চেষ্টা করেননি। দেখুন, প্রাইভেট টিউশন অথবা স্কুল কি চালাচ্ছেন মালতী মুর্মু, কি এসে যায় তাতে? তিনি যে বিনা পয়সায় চালাচ্ছেন সেটা কি তিনি শুনেছেন? মালতী মুর্মুর কাছে বাচ্চারা যে শিখছে, এতে কি কোনো সংশয় আছে? এই জিলিং সেরেং গ্রামটা পুরুলিয়ার বাঘমন্ডি ব্লকে। এবার বিডিওর কথা তো ঠিক, সরকারি একটা স্কুল আছে, থাক না। সেই সরকারি স্কুলে যদি কোনো খামতি থেকে থাকে সেটাও তো স্বাভাবিক নিয়মেই থাকতে পারে, কারণ সরকারে তো দিন আনতে পান্তা ফুরায় অবস্থা। এই তারপর এরকম টিচার নিয়োগ ফিয়োগ সংক্রান্ত বিভিন্ন রকম মামলা মোকদ্দমা, দুর্নীতি, কত কিছু সামলাতে হয় সরকারকে, তবে না একজন টিচার পাঠানোর ব্যবস্থা। এর ফাঁকে যদি সত্যিটা ফাঁক তৈরি হয়ে যায়, ভাষাগত সমস্যা, তাহলে তো সেই ফাঁকটা যদি কেউ কোথাও ভরাট করে দেন ব্যক্তিগত উদ্যোগে, সেই উদ্যোগকেই সরকারি করে নেওয়া উচিত। দেখুন, সরকারি স্কুলে সরকারি নিয়মকানুন মেনে পড়ানো হয়, এতে তো কোনো অসুবিধা নেই, সমস্যাও নেই। সরকারি স্কুলে সরকারি নিয়মকানুন বা সিলেবাস মেনে পড়ানো হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে জায়গাটা মালতী মুর্মু টাচ করে গেছেন, ছুঁয়ে গেছে, সেটাও তো সরকারই চেয়েছিল।
সরকারই তো চেয়েছিল যে আদিবাসী ছেলে মেয়েরা যাতে আরও বেশি করে স্কুলমুখী হয়, আর সেই জন্যই তো তাদের মাতৃভাষা অলচিকিতে জোর দেওয়া হবে। এটা কে বলেছিলেন? স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজ্যে প্রাথমিক শিক্ষা যাতে আরও প্রসারিত হয় সেজন্যই অলচিকি হরফের ব্যবহার বাড়াতে হবে, অলচিকিতে বই ছাপাতে হবে। উদ্যোগও নিয়েছিলেন বই ছাপানোর। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য পূরণ করতে মন্ত্রিসভার বইটাকে বেশ কিছু সিদ্ধান্ত হয়ে গেছিল, কিন্তু মুশকিল হচ্ছে যে তারপর সরকারি কাজ তো কত, ওই বললাম অনেক ঝামেলা পেরিয়ে এগোতে হয়। সে সময় ঠিক হয়েছিল রাজ্যে 145টা প্রাইমারি স্কুল যেগুলো ওই আদিবাসী অধ্যুষিত অঞ্চলে রয়েছে, সেই স্কুলগুলোতে অন্তত 2 জন করে সাঁওতালি ভাষা জানা শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করা হবে। আচ্ছা, এই জিলিং সেরেঙে যে প্রাইমারি স্কুলটা আছে সেই স্কুলটা কি মন্ত্রিসভার তালিকায় ছিল নাকি ছিল না? যদি থাকে তাহলে সেখানে অলচিকি ভাষায় পড়ানোর কাউকে পাঠানো হয়েছিল কি হয়নি এটা জানেন না? ভিডিও বলছেন খবর নেবে, মানে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সেটা প্রশাসনিকভাবে সামলে নেওয়ার একটা সৎ চেষ্টা হবে, এটা আমরা ধরে নিতেই পারি। কিন্তু মুশকিল হচ্ছে সরকারিভাবে কোনো শিক্ষক পাঠাতে এলে সেটা তো শিক্ষক নিয়োগের নিয়ম মেনেই করতে হবে। সেখানে আর কিছু খানাখন্দ গর্তটত্ত নেই তো রাস্তাটার মধ্যে? তিনিই ভালো করে ভেবে দেখুন। এবার এটা যদি না ভেবে থাকেন তাহলে ভেবে নেওয়াটা উচিত, নাহলে তো প্রশ্ন উঠে যাবে যে খোদ মুখ্যমন্ত্রী বলে দেওয়ার পরেও তার সরকার, তার প্রশাসন তার ইচ্ছে পূরণে ব্যর্থ হয়েছে। আর সবচেয়ে মজার কথাটা কি জানেন? এই অলচিকিতে শিক্ষাদানে জোর দেওয়ার কথাটা মুখ্যমন্ত্রী আজ নয়, বলেছিলেন 2019 সালে, যে বছর ওই জিলিং সেরেং গ্রামে বিয়ে হয়েছিল মালতী মুর্মুর। 6 বছর পরেও যদি সত্যি ওই অলচিকিতে শিক্ষাদানের দায়িত্বটা শুধু মালতীর কাঁধেই থাকে, তাহলে সরকারি স্তরে ব্যর্থতার অভিযোগটা তো কেউ না কেউ তুলতেই পারে। কেউ কেউ বলতেই পারেন ব্যক্তিগত উদ্যোগে যেখানে এই উচ্চ মাধ্যমিক পাশ মালতী জ্ঞানের আলো ছড়াচ্ছেন, সেখানে প্রদীপের নিচের অন্ধকারটা কেন সরকার এতদিন কাটাতে পারেনি? অন্ধকারটা যে রয়েছে সেটা ওখানে ওই সরকারি আধিকারিক কেন এখনো জেনে উঠতে পারেননি? সমস্যাটা কোথায় ছিল? আর এই প্রদীপের নিচে অন্ধকার থাকলে কি হয় সেটা তো জানেন। দশচক্র যেরকম ভগবান ভূত হয়, তেমনি স্বাধীনতা সংগ্রামীরা তারা হয়তো সন্ত্রাসবাদী হয়ে যান। লজ্জার বিষয়, আমার নিজের লজ্জা লাগছে। অবশ্যই নিন্দনীয় ঘটনা, নিন্দনীয় এবং লজ্জার ঘটনা, অত্যন্ত অপমানকর। এটা ভুল তো আমার মনে হয় না, এটা শুধু অপরাধ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের প্রশ্নপত্র সামনে আসতেই ছিচিক্কার চারদিকে। ষষ্ঠ সেমিস্টারের প্রশ্নপত্রের 12 নম্বর প্রশ্নে একবার চোখ বোলান, আপনারা লজ্জা লাগবে। মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। সবার একটাই প্রশ্ন, বিপ্লবী না লিখে কেন সন্ত্রাসবাদী লিখলেন প্রশ্নকর্তা? ব্রিটিশের ভাষা কেন প্রশ্নকর্তার কলমে? শুধু বাংলা প্রশ্নপত্র নয়, ইংরেজি প্রশ্নপত্রেও একই ভাষা। Who were the 3 district magistrates assassinated by the militant nationalists of Medinipur? বিপ্লবী না লিখে সন্ত্রাসবাদী, বিপ্লবী না লিখে মিলিট্যান্ট। এ লজ্জা কোথায় রাখবে বাঙালি? সকাল থেকেই প্রতিবাদ শুরু হয়েছে মেদিনীপুরে। প্রশ্নকর্তাদের শাস্তি চেয়ে বিক্ষোভ দেখানো শুরু করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। শিক্ষককে তো জাতির মেরুদণ্ড বলা হয়, তো সেই মেরুদণ্ডই যদি এরকম প্রশ্নপত্র করে সমাজকে লজ্জায় ফেলে, তাহলে আর সেক্ষেত্রে সমাজ কি শিখবে বা ছাত্ররা কি শিখবে? এটা আমরা মেনে নিতে পারছি না। স্বাধীনতা সংগ্রামীর পরিবারের মাথাও লজ্জায় হেট। ছেলে হিসেবে নয়, ওটা সমাজ এবং ইতিহাসে যে সমস্ত এরা রয়েছে তাদের ক্ষেত্রে আমার মনে হচ্ছে লজ্জার বিষয়। বিতর্ক চাউর হতেই ভুল স্বীকার করে নেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কিশোর নন্দী। তদন্ত শুরুর নির্দেশ দেন উপাচার্য দীপক কর। বৃহস্পতিবার দুপুরে ক্ষমা প্রার্থনা করেন উপাচার্য। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এই ঘটনার জন্য দুঃখিত এবং ক্ষমা প্রার্থী।
প্রশ্নকর্তাকে চিহ্নিত করতে পেরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু শাস্তি নিতান্তই মামুলি। উপাচার্য জানিয়েছেন, ইউজি বোর্ড অব স্টাডিজের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রশ্ন করার দায়িত্ব থেকে অব্যাহতি দিলেই কি যথেষ্ট শাস্তি দেওয়া হয়ে যায়? প্রশ্ন উঠছে। উপাচার্যের নরম মনোভাব তাঁর কথাতেই স্পষ্ট। টাইপোগ্রাফিক্যাল বা প্রিন্টিং এরার যেটা আমরা ডিটেক্ট করা উচিত ছিল প্রুফ দেখার সময়, সেটা ডিটেক্টেড হয়নি, কিন্তু এটা অনিচ্ছাকৃত এবং অসাবধানতাবশত। অনিচ্ছাকৃত, অসাবধানতাবশত, লেখার ভুল, ছাপার ভুল, আর কোনো যুক্তি বাকি ছিল কি স্যার? বাঙালিকে আত্মঘাতী বিজাতি বলেছিলেন নীরজচন্দ্র চৌধুরী, নীরজ শ্রী চৌধুরী। আজ বুঝলাম কেন বলেছিলেন, জানেন তো? এই উপাচার্যের কথাগুলো শুনতে শুনতে জাস্ট নোট করছিলাম কিছু শব্দ। করা দরকার, জানা দরকার, কেন হয়, কিভাবে হয়, এরকম শব্দগুলো সেগুলো ঢাকতে কাজে লাগে। অসাবধানতাবশত, টাইপোগ্রাফিক্যাল বা প্রিন্টিং এরর, প্রুফ দেখার গাফিলতি, অনিচ্ছাকৃত, অসাবধানতাবশত, এতগুলো কারণে, ভাবুন তো, কারণ কি কম পড়িয়েছে? এতগুলো কারণে ইতিহাসের অনার্সের প্রশ্নপত্রে স্বাধীনতা সংগ্রামীরা সব সন্ত্রাসবাদী হয়ে গেছে। এটাই তো জানালেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মানে এটা তার হিসেবে শাক দিয়ে মাছ ঢাকতে হয়, তো ভ্যারাইটিস রকম, বিভিন্ন রকম শাক আর কি। আসলে যত রকম অজুহাত খাড়া করা যায় ঠিক তত রকমভাবেই নিজেদের অপদার্থতা ঢাকার চেষ্টা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই কথাটাও ব্যবহার করতে হলো। অনেকগুলো দিয়ে বলেছেন, তো এটাও ব্যবহার করে ফেললাম, খারাপ লাগছিল। কিন্তু বিশ্বাস করুন, কিছু কিছু জিনিস হঠাৎ কোথাও গিয়ে লেগে যায়। আমার ধারণা ওই মেদিনীপুরে যারা আজকে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন তাদের প্রত্যেকের লেগেছে। মনে পড়ে যাচ্ছে, জানেন তো, একবার একটা বিপ্লবী নিকেতন বলে একটা বৃদ্ধাশ্রমে গেছিলাম। সেখানে বেশ কিছু বৃদ্ধ বিপ্লবী তাদের ঠাঁই হয়েছিল। এবার কেন বিপ্লবীদের ঠাঁই একটা বৃদ্ধাশ্রমে হয়েছিল সেটা নাই জিজ্ঞেস করলেন, কারণ স্বাধীনতার পর সমস্ত সংগ্রামের মানে তো বদলে যায়, তখন জীবন সংগ্রামটা বড় হয়ে দাঁড়ায়। কিন্তু সেখানে গিয়ে সেই মানুষগুলোর সঙ্গে কথা বলতে বলতে একটা কথা এখনো কানে লেগে গেছে। একজন কাঁদতে কাঁদতে বলেছিলেন, এই স্বাধীনতার জন্য আমরা সংগ্রাম করেছিলাম। আজকে যদি তারা বেঁচে থাকতেন তাহলে তারা কাঁদতেন না হাসতেন সেটা জানি না, কিন্তু বিশ্বাস করুন খুব খারাপ লাগছে। কদিন আগে একটা হিন্দি সিনেমায় এই ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং আর বারীন্দ্র কুমার ঘোষকে বীরেন্দ্র কুমার বলায় আমাদের অনেকের রাতে ঘা লেগেছিল। অনেকেই বলেছিলেন যে বাংলার মাটি নরম, তো তাই হিন্দিভাষীরা আঁচড়াচ্ছে, কামড়াচ্ছে, বাঙালি বিপ্লবীদের নাম বিকৃত করছে, ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং বলার সাহস দেখাচ্ছে। অনেকেই বলেছিলেন এই ভুল যদি দক্ষিণের কোনো মনীষীকে নিয়ে হতো, যদি শিবাজির নাম ভুল বলা হতো, তাহলে সেখানে তো আগুন জ্বলে যেত। বাঙালির রক্ত জল, তাই আগুন হয়তো লাগছে না। এইসব বিষয়গুলো না তখন আরও বেশি করে মনে লেগেছিল, কারণ সরকারিভাবেই তো এটার প্রতিবাদ জানানোর একটা উদ্যোগ মনে হচ্ছিল রয়েছে। আজ আগুন লাগানোর কোনো দরকারই নেই। দেখুন, মুখের মতো জবাবটা দিতে পারি না বলেই কি বাঙালিকে যা খুশি করেছে বলিউড, নাকি আমরা আত্মবিস্মৃত বলে আমাদের নিয়ে লোকে ছেলে খেলা করতে পারে? আমরা নিজেরাই তো ভুলে গেছি ওরা কি ছিলেন, কেন ছিলেন। সুতরাং সেই জায়গায় নতুন করে ওই মুছে দেওয়া স্লেটের ওপর যা খুশি যে কেউ লিখে দিতে পারে, আমাদের অধিকার আছে সেটা নিয়ে কোনো প্রতিবাদ জানানোর। অন্যকে দোষ দিয়ে কী লাভ? ভাবুন তো, বাংলা ভাষায় কি শব্দ খুব কম পড়েছিল? স্বাধীনতা সংগ্রামী, এই বিষয়টা বলতে সবার খুব লজ্জা লাগছিল। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র, সেটা তো কোনো বলিউডের চিত্রনাট্যকার এসে লিখে দেননি, করেছেন তো আপনার আমার মতো কোনো বঙ্গ সন্তান, এবং একজন না। বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র সেট করার যা নিয়ম, তাতে একজন করার পর আরও বেশ কয়েকজনের সেটা পরীক্ষা করার কথা, কারোর চোখে পড়ল না।
যার বা যাদের ভুল ঢাকতে গিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অতগুলো অজুহাত দিলেন, সেই ভুলের ব্যাখ্যা দিতে এতগুলো কারণ দর্শালেন, তাতে মনে হচ্ছে তাগিদটা খুব বেশি। অথবা তিনি কোথাও গিয়ে রিয়েলাইজ করেছেন যে ভুলটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে, তাই একটু বেশি অজুহাত দিয়ে, একটু বেশি শাক দিয়ে সেই মাছটা ঢাকতে হবে। আরেকটু হলে হয়তো বলেই দিতেন যে করার সেগুলো এআই করেছে, মানুষ করেনি। বললে কি হতো? উপাচার্য যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেন, শুভেন্দু অধিকারীর মতো বিরোধী নেতারা ততই ওই শাক সরিয়ে মাছ দেখার চেষ্টা করতেন। একটা রাজনৈতিক চাপানুতর তৈরি হয়ে যেত এবং আলটিমেটলি যেটা হওয়ার সেটাই হতো। আত্মবিস্মৃত তো গোটা ব্যাপারটা, আসল ব্যাপারটা আমরা ভুলেই যেতাম, বেঁচে থাকতো শুধু রাজনীতি। বিমল দাশগুপ্ত, অনাথ বন্ধু পাঁজা, প্রদ্যুৎ কুমার ভট্টাচার্য, শুভ্রাংশু পাল, এদেরকে সন্ত্রাসবাদী বলার জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। মেদিনীপুর হচ্ছে স্বাধীনতা আন্দোলনের একটা পীঠস্থান, সেখানে একটা বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগরের নামে, সেখানে কত অপদার্থ পরীক্ষক নিযুক্ত হয়েছে মমতার আমলে, বোঝা যাচ্ছে। আজকে ভবিষ্যৎ প্রজন্মকে বিকৃত ইতিহাস শেখানোর চেষ্টা করা হচ্ছে সুপরিকল্পিত ভাবে। এটা তো সম্পূর্ণ এক ব্যক্তির বিষয়। এই প্রশ্নটা তো আর শিক্ষা দপ্তর থেকে যাচ্ছে না, এই প্রশ্নটা তো আর নবান্ন থেকে যাচ্ছে না। ব্যক্তি জুড়েই তো সমষ্টি হয়, সমাজ হয়, সরকার হয়, সব কিছু। মুশকিল হচ্ছে এরকম সব বিভিন্ন ব্যক্তিরা সব ব্যক্তিগত স্তরে এমন সব কাণ্ড কারখানা করছেন। কেউ দুর্নীতি করছেন, কেউ কলেজে দাদাগিরি করছেন, কেউ শ্লীলতাহানি করছেন, কেউ ধর্ষণ করছেন, সব ব্যক্তিগত স্তরে। এগুলো সমষ্টি হচ্ছে না, ওই জন্য এটা সমাজের ওপর আলাদা করে কিছু চাপ সৃষ্টি করছে না। রাজনীতি অন্তত এটাকে সমষ্টিগত একটা চাপ বলে মনে করছে না। দেখুন, গোটা বিষয়টার মধ্যে বিরোধীরা রাজনীতি দেখতে পাচ্ছেন, এটাই তাদের কাজ। আর শাসক পক্ষ গোটা বিষয়টাকে রাজনীতির থেকে আলাদা করতে চাইছেন, কারণ সেটা তাদের তাগিদ। শুভেন্দু অধিকারী বলছেন এটা ভুল, এবং এই ভুলের দায়িত্ব শিক্ষা দপ্তর তো বটেই, একদম রাজ্য সরকারের শীর্ষ স্তরকে নিতে হবে, মুখ্যমন্ত্রীকে নিতে হবে। তিনি একদম সরাসরি ওপরে টার্গেট করে নিয়েছেন। ভোট আসছে তো, এখন যা হবে সমস্ত লক্ষ্য ওই একটা দিকে। মোহাম্মদ সেলিম বলছেন অযোগ্য শিক্ষকদের হাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা রয়েছে বলেই এই সমস্ত হচ্ছে। অধীর চৌধুরী বলছেন গোটা দেশের ইতিহাসটাই বদলে ফেলা হচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সত্যির থেকে দূরে সরে যায়। এবার খেয়াল করে দেখুন, প্রত্যেকেই কিন্তু নিজের পার্টি লাইন অনুযায়ী কথা বলছেন, প্রত্যেকে একটা বিতর্কে অংশ নিয়ে ফেলেছেন। দেখে মনে হচ্ছে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়ে গেছে, যেটার ওপর ওই 26-এর ভোট অনেকটা নির্ভর করবে। দেখুন, বিরোধী দল নেতা তিনি মুখ্যমন্ত্রীকে সব বিষয়ে দায়ী করেন, এক্ষেত্রে করেছেন। নিয়োগ দুর্নীতিকে হাতিয়ার করেছে সিপিআইএম, সুতরাং সেটা এই ফাঁকে আরেকবার ঝালিয়ে নিয়েছে, লোককে মনে করিয়ে দিয়েছে। আর কংগ্রেস সম্ভবত বোঝাতে চাইছে যে ইতিহাসের এই বিকৃতিটা শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশের ক্ষেত্রেই ঘটছে। তাহলে এর দায় তো তাদের সর্বভারতীয় স্তরে যারা মেন প্রতিপক্ষ সেই বিজেপির। তাহলে একই সঙ্গে এখানে তৃণমূলকে আর ওখানে বিজেপিকে দুদিকেই দেখে দেওয়া গেল। আর এর উল্টো দিকে কুণাল ঘোষের যুক্তিটা তো খুব পরিষ্কার, ওই শুনলেন, ব্যক্তি বিশেষের ভুল, সরকার বা শাসক দলের নয়। সুতরাং তাদের তো কোনো এসব নিয়ে মাথা খাবানোর দরকারই নেই, তারা গোটা ব্যাপারটার থেকে বাইরে গ্যালারিতে বসে দেখছেন। আমরা কি বুঝবো কোন মত বা কোন পথটাকে আমরা গ্রহণ করব? কোনোটাকেই নয়। আমরা আমাদের মতো করে বরঞ্চ বোঝার চেষ্টা করব যে এই বিশ্ববিদ্যালয়ে তারা যেরকম একটা প্রশ্নপত্র ভুল করে ফেললো, এটা কি আচমকা ঘটে গেছে? এটা কি একটা বিচ্ছিন্ন ছোট্ট ঘটনা, যেরকম ইদানিং আমাদের রাজ্যে বিভিন্ন বিচ্ছিন্ন ছোট্ট ঘটনা ঘটছে? নাকি এটা কোনো ধারাবাহিক ভুলের অংশ? কারণ এটাকে 2014, 2019 আর 2023-এও তো এই একই ভুল হয়েছে, 3 বার হয়েছে এর আগে। আমাদের চোখে পড়েছে, চোখে পড়েনি হয়তো থাকতে পারে, তো যেটুকুনি আমাদের চোখে পড়েছে সেটা নিয়ে কথা বলি বারবার, 3 বার, এটা 4র্থবার। বাংলার মাটিতে বাঙালি বিপ্লবীদের
সন্ত্রাসবাদী বলার কাজটা এই সরকারি শিক্ষা ব্যবস্থাতেই হয়েছে এবং ধারাবাহিকভাবে হয়েছে। 2014 আর 2019 সালে মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত পাঠ্য বইতে বিপ্লব আর সন্ত্রাসবাদ অধ্যায়ে শহীদ ক্ষুদিরাম বসুর নাম ছিল, যা নিয়ে বিতর্ক হয়। বিধানসভায় সরকার পক্ষকে বিবৃতি দিতে হয়, পর্ষদও ভুল শুধরে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু 2023 সালে প্রমাণিত হয় ভুলের অধিকারটা ছোট থেকে বড়র মধ্যে সংক্রমিত হয়েছে, ওই জন্য ভুলটা শুধরে নেওয়া হয়নি। 2023-এ এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রেই বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলা হয়েছিল। তারপর আবার এবছর ভুল একবার হলে দেখুন ভুল, দ্বিতীয়বার ভুল হলে ইচ্ছাকৃত ভুল, আর যদি বারবার হয় তাহলে সেটা ক্রাইম, অপরাধ। এক্ষেত্রে কি বলবেন? বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নে এই একই ভুলের বারবার পুনরাবৃত্তি কি প্রমাণ করছে? প্রমাণ করছে আসলে এটার মধ্যে অপরাধ বোধ তাদের নেই, কিন্তু ইচ্ছাকৃত ব্যাপারটা পুরো দমে রয়েছে। হালকা ফুলকা না, এটা কিন্তু গুরুতর অপরাধ হিসেবেই দেখা উচিত এবং অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। যে জেলাটার থেকে পরের পর মানুষ, শুধু এই প্রজন্ম আজকের যারা আমরা হেঁটে চলে নিজেদের স্বাধীন বলছি, তাদের ওই স্বাধীন তকমাটা দেওয়ার জন্য নিজেদের প্রাণপাত করেছিলেন, যাদের দ্বিতীয়বার ভাবতে হয়নি যে এটা করার জন্য তাদের কি পাবেন, তারা জীবনদান করে গেছিলেন। তাদের শুধু ভুলে যাওয়া না, তাদের অপমান করার অধিকারটা সত্যি কি আমাদের আছে? ভাবুন তো একবার। যে জাতি নিজের গোড়াটাকে ভুলে যায়, সে জাতির নিজের আছেটা কি? হ্যাঁ, বড় বড় কথা আমরা বলে আর করবোটা কি? আমরা নিজেরাই তো নিজেদের অতীতটা মুছে দিয়েছি, পায়ের তলার মাটিটা মুছে দিয়েছি। মাটি যেখানে নেই সেখানে তো শূন্য বায়বী অবস্থায় রয়েছে। দেখুন, এই অপরাধীদের শাস্তি হওয়া উচিত, না হলে এই ভুল যে আবার হবে না তার গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। ক্ষুদিরাম সন্ত্রাসবাদী এই তকমাটা বামেদের সময়ও আমি দেখেছি, পরে তারা বলেছে ভুল হয়ে গেছে পাঠ্যপুস্তকে। তৃণমূলের সময় ক্ষুদিরাম সন্ত্রাসবাদী এটার রীতিমতন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল সিলেবাস কমিটি, তারা এটা পাঠ্য বইয়ের অন্তর্গত করেছিল। এই মহাপুরুষদেরকে আমরা বিপ্লবী বলতে, স্বাধীনতা সংগ্রামী বলতে শাসক দলের কেষ্টবিষ্টুরা এবং এই অধ্যাপক শ্রেণী, যারা অধ্যাপকের নামে কলঙ্ক, শিক্ষকের নামে কলঙ্ক, তারা যে কুণ্ঠাবোধ করে। একের পর একটা ঘটনা হলে আমরা ধরতাম যে ভুল হয়েছে, একের পর এক ঘটনা ধারাবাহিক। তৃণমূলের সরকারের সময় তাদের সিলেবাস কমিটির দ্বারা এটা কততম ভুল আমি আপনাকে বলতে পারছি না যে এটা কততম ভুল হলে পরে এটাকে ভুল বলা যায় নাকি ইচ্ছাকৃত ভুল বলা যায়। কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, কতটা ভুল হলে তবে সিলেবাস বলা যায়, সেটা আমরাও সিরিয়াসলি জানি না। এবার দেখুন, এবার যাদের এই অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলোটা জ্বালানোর কথা, সেই শিক্ষা দপ্তর বা রাজ্য সরকার গুরুর ভূমিকা পালন করবে কিনা সেটা তো সময় বলবে। আমরা শুধু গুরু দক্ষিণা হিসেবে মেদিনীপুরের ইতিহাসটা তাদের স্মরণ করিয়ে দিতে পারি। মালতী মুর্মু যখন 45টা বাচ্চাকে পড়ানোর দায়িত্ব নিতে পেরেছেন, তখন নিজেদের শিক্ষিত করতে এটুকুনি দায়িত্ব তো আমরা নিতেই পারি। আর একটা জিনিস এটা মনে করিয়ে দিতে পারি, কেন সবার এতটা অ্যালার্জি এই স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে। ইদানিংকালেও তো অনেককে আমরা গুলি ছুটতে দেখছি, বোমা মারতে দেখছি, তাদের ব্যাপারে তো এই রাজনীতির লোকেদের খুব একটা অ্যালার্জি দেখি না। তাহলে এই স্বাধীনতা সংগ্রামীদের ওপর এত রাগ, এদের নিয়ে এত অ্যালার্জির কারণ কি? ভাবছিলাম, জানেন তো, আর ভাবতে ভাবতে যেটা মনে হলো সেটা একটু শেয়ার করেই ফেলি। দেখুন, এই স্বাধীনতা সংগ্রামীরা না অত্যন্ত খারাপ একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এরা স্বার্থহীনভাবে নিজেদের উৎসর্গ করে দিয়েছিলেন, যা যা করেছিলেন সেগুলো স্বার্থহীনভাবে। এরমভাবে কেউ একটা ভুল উদাহরণ লোকের সামনে দিয়ে যায় নাকি?
ভাগ্যিস এদের উদাহরণগুলোকে ভুলিয়ে দেওয়া গেছে। তাই আজকাল যারা বোমা গুলি এ সমস্ত ব্যবহার করেন তারা একদম নির্দিষ্ট লক্ষ্য নিয়ে স্বার্থ পূরণের জন্য করেন। এটাই ফারাক। আপনারা ভাবতে পারেন যে অতীত দিনের এই সমস্ত কথাগুলো আবার এতটা সময় ধরে আপনাদের কেন দেখাচ্ছি। আজকে গুরু পূর্ণিমা, তো এটা আমাদের আরেকটা গুরু দক্ষিণা বলতে পারেন। আসলে এরা তো অবশ্যই গুরু ছিলেন আমাদের, এরাই তো আমাদের শিখিয়েছিলেন যে কীভাবে স্বার্থহীন হয়ে দেশের জন্য নিজেদের উৎসর্গ করা যায়, জীবন উৎসর্গ করা যায়। সে শিক্ষাটা আমরা নিয়েছি না নিইনি, ভুলে গেছি কি না সেটা তো পরের প্রশ্ন, কিন্তু এই জায়গার থেকে তো এদের গুরু না মেনে পারা যায় না, তাই না? তাই একটু গুরু দক্ষিণা দেওয়ার চেষ্টা করলাম, যদি এই করে একটুখানি মনে পড়ে অন্তত আজ এই 9টা থেকে 10টার মধ্যে খানিকক্ষণের জন্য, এটুকুনি প্রাপ্তি। দেখুন, মেদিনীপুর স্টেশনের কাছে এই পুরনো গির্জা বলে যে পাঁচিল ঘেরা প্রোটেস্ট্যান্ট চার্চ হয়েছে, সেখানে চার্চের সদর দরজার ঠিক সামনেটায় এই 3 ম্যাজিস্ট্রেটের কবর রয়েছে। এই 3 জনের নাম কিন্তু মুখে মুখে ফেরে, যারা ওই মেদিনীপুরবাসীর ওপর অবর্ণনীয় অত্যাচার করেছিলেন তাদের নাম এক বাক্যে উচ্চারিত হয়। কিন্তু তাদের যারা হত্যা করে এই অত্যাচারের হাত থেকে মানুষকে রক্ষা করলেন, যারা তাদের শিক্ষা দিলেন, যারা তাদের শাস্তি দিলেন অন্যায়ের, তাদের নাম জানতে ইন্টারনেটে সার্চ দিতে হয়, আর নয়তো ওই ইতিহাসের ওই প্রশ্নপত্র দেখতে হয়। এক কথায় সন্ত্রাসবাদী। ইতিহাসের দলিল দস্তাবেজ উল্টে পাল্টে দেখলে তাও তাদের কখনো কখনো তাদের বিষয়ে জানতে টানতে পারবেন। কিন্তু খেয়াল করে দেখুন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে 3 ম্যাজিস্ট্রেটের নাম জানতে চাওয়া হয়েছে, তাদের হত্যাকারী বিপ্লবীদের নামটা জানতে চাওয়া হয়। কেন জানেন? 1933 সালের মধ্যে 3 ম্যাজিস্ট্রেট মারা গিয়েছেন, আর 1947-এ ভারত স্বাধীন হয়েছে। মাঝের 14 বছরে কোনো একটা সময় ব্রিটিশ স্কুল পাঠ্যে বিষয়টা এইভাবে ঢুকিয়ে দিয়ে গেছে। যখন তারা ক্ষমতায় ছিল, সব সময় তারা এই নিজেদের মতটা আমাদের মধ্যে চালান করার চেষ্টা করত। তারা শোষণ করবে কিন্তু আসলে সেটা শাসন, তারা অত্যাচার করবে কিন্তু আসলে সেটা আমাদের উন্নতি সাধনের পথ দেখানো। এটাই তো ব্রিটিশদের চিরকালীন একটা স্ট্র্যাটেজি। গোটা বিশ্বে যেখানে যেখানে তারা তাদের উপনিবেশ স্থাপন করেছে, এই একই কাজ তো তারা করে গেছে, এমনভাবে ইতিহাসটা শেখানো যাতে তারা মহান হয়ে থাকে। ব্রিটিশ সাম্রাজ্য বলে না, ব্রিটিশ তো দেশ छोड़ के चले गए लेकिन औलाद को छोड़ के गए। চলে গেছে সত্যি, কিন্তু তাদের সাঙ্গ পাঙ্গ ছানা পোনা সোজা কথা তাদের মানসিকতার লোকজন রেখে গেছে, জানেন তো, যারা তাদের শিক্ষাটাকেই লালন পালন করে চলেছে। 3 ম্যাজিস্ট্রেটের হত্যাকারী সন্ত্রাসবাদী, এটা ব্রিটিশরা বলতে পারে, আমরা বলছি। মানে আমরা আজকে এই এত বছর পর স্বাধীনতার আসলে ব্রিটিশদের শেখানো বুলি বলে চলেছি, নিজেদের কাঠগড়ায় তুলছি। মানে আমরা স্বাধীনতাটা পেয়ে বা স্বাধীনতাটা নিয়ে অন্যায় করেছি। 78 বছর ধরে কপি পেস্ট করে ব্রিটিশের শিখিয়ে দেওয়া ইতিহাস পড়ানো হচ্ছে, এটাকেই বলে গোলামি। মানে পুরো সিলেবাসের বিসমিল্লাহ গলত। যাদের কথা বেশি করে শেখানোর কথা, কি অদ্ভুত, তারা হয়ে গেছেন সন্ত্রাসবাদী। আর যাদের শুধু উল্লেখ করলেই হবে বা অত্যাচারী হিসেবে যারা ঘৃণিত হবে, প্রশ্নপত্রে তাদের নাম আলাদা করে জানতে চাওয়া হচ্ছে, এবং তার মধ্যে তাদের কেন জানতে চাওয়া হচ্ছে তারা আসলে কতটা ঘৃণিত, কতটা অন্যায় কাজ করেছিলেন, তার মানে সামান্যতম উল্লেখ নেই। এটা সামান্য একটা তথ্য বিকৃতি। ব্রিটিশ তো আরও বড় বিষ ঢুকিয়ে দিয়ে গেছে। যখন মেদিনীপুরে বিপ্লবীরা ব্রিটিশ ম্যাজিস্ট্রেটদের পর পর হত্যা করেছে, তখন মূল স্রোতের জাতীয়তাবাদী রাজনীতি কি ছিল? ব্রিটিশের ভারত শাসন আইন অনুযায়ী ব্যবস্থাপক সভা ছিল, আমাদের এই বিধানসভারই আগের রূপ। আর তাতে হিন্দু আর মুসলিম আলাদা আলাদা নির্বাচিত হতো। মুসলিম প্রার্থীদের জন্য শুধু মুসলিমরাই ভোট দিতেন। এই আসনগুলো মুসলিমদের জন্য একদম সংরক্ষিত ছিল। অসংরক্ষিত আসনগুলোতে অমুসলিমরা ভোট দিতেন। তার মানে সরাসরি একটা বিভেদ সৃষ্টি করে দেওয়া একদম ওই নির্বাচন পদ্ধতির মধ্যে দিয়ে। কলকাতা পুরসভায় স্বরাজ পার্টি
জিতে ক্ষমতা এলো, মেয়র হলেন চিত্তরঞ্জন দাস, ডেপুটি মেয়র হলেন সুরাবর্দী, যিনি 46-এর ওই দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের খলনায়ক। ইতিহাসের ওই রক্ত ইদানিং তো আবার ঘাঁটাঘাঁটি শুরু হয়েছে, আর রক্ত ঘাটছে যারা, তাদের সামনেও তো জাতীয় কংগ্রেসের সেই সংকট। মুসলিম ভোটের কী হবে? শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি হয়ে সরাসরি মুসলিম সমাজকে আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তার বক্তব্য আবার সরাসরি তারই দলের নেতা শুভেন্দু অধিকারী বিরোধী। তাই দেখে ওই বলে না, একটু তুমি নামো, একটু আমি নামি, তারপর এক জায়গায় আসি। ওটা সেরকমভাবে শুভেন্দু একটু নরম হলেন, তাও হয়তো একটুখানি বক্তব্যটা মিলছিল না, ছোট ছোট ক্লারিফিকেশান দিচ্ছিলেন শ্রমিক। তাই জন্য শ্রমিক ভট্টাচার্য আরও নির্দিষ্টভাবে আরেকটু নামলেন, মানে বক্তব্যের ক্ষেত্রে আরেকটু সরলেন। বললেন তিনি মুসলিমদের ভোট চাননি। আসলে কোথাও গিয়ে হয়তো মনে হচ্ছিল যে যোগ বিয়োগের অঙ্কটা করেছেন তার প্রাথমিক ফর্মুলায় বলছে তো হিন্দু ভোটটাকে একজোট করতে হবে এবং বাড়াতে হবে। তাদের মনে হচ্ছিল সেই পরিমাণ একজোট যদি নাও হয়, ওদিক থেকে মুসলিম ভোট খানিকটা ভাগ হয়ে গেলে তুল্যমূল্য বিচারে তারা বেরিয়ে যাবেন। কিন্তু এখন হঠাৎ তাদের মনে হয়েছে নিশ্চয়ই যে এই ওই দিকটাকে বার্তা দিতে গিয়ে সেটা আবার এদিকে ভুল বার্তা হয়ে যাচ্ছে না, তো তাহলে তো আরও সর্বনাশ। সুতরাং আস্তে আস্তে যতটা সরা যায়। আর ওদিকে ফিরহাদ হাকিম বলছেন বিজেপি মানুষকে মানুষ হিসেবে দেখেন, মুসলিম হিসেবে দেখছে, হিন্দু হিসেবে দেখছে। এবার বিজেপি নেতারা প্রশ্ন করতেই পারেন যে ইমাম ভাতা দেওয়ার সময় ঠিক কিভাবে দেখা হয়েছিল, মানুষ না মুসলিম? পুরোহিত ভাতা দেওয়ার সময় কী ভেবে ব্যালেন্স করা হয়েছিল, মানুষ না হিন্দু? হয়তো দুদিন পরে বিজেপির নেতারা সেটা বলতেও পারেন, তবে তারা এখন অঙ্ক কষতে ব্যস্ত। হয়তো এই বিতর্কটা বিজেপি নেতারা মনে মনে উপভোগও করছেন, কারণ রাজ্যে যত বেশি এরকম হিন্দু মুসলিম এসব নিয়ে চর্চা হবে তত তাদের সুবিধা, তাদের থেকে বেশি খুশি আর কেউ হবে না। এবং সত্যি কথা বলতে কি, এই চর্চাটা যদি বেশি করে হয়, তৃণমূলও কি খুব অখুশি হয়, নাকি তাদেরও মনে হয় নিজেদের ভোট ব্যাংকের কাছে একটু বার্তা তো গেল, ওদিক থেকে দেখছো তোমাদের কিভাবে দেখে, কিন্তু তোমাদের জন্য আমরা আছি। সংখ্যালঘু ভোট পাবো কি পাবো না সে তো ভোটের রেজাল্টে বোঝা যাবে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা সর্বস্তরের সমাজে সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস, এই মন্ত্র নিয়ে আমরা এগোচ্ছি। শ্রমিক এত মুসলমান করছে, শ্রমিকের সাহস থাকলে প্রথমে বলুক যে টার্গেটেড ল্যাঙ্গুয়েজের নামে এবং ধর্মের নামে যাদেরকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে এটা অন্যায় হচ্ছে। লিখুক চিঠি বিজেপি সরকারকে, ওড়িশা, রাজস্থানের সরকারকে, হরিয়ানা সরকারকে এবং মহারাষ্ট্রের সরকারকে, তারপরে বুঝবো দরদ কত উঠছে, গ্যালারি শো হচ্ছে। 100 জন হিন্দুর মধ্যে 90 জনকে বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করতে হবে। আপনারা ভোট দিতে আসেন না, আপনারা ভোট দিতে বেরোতে হবে, হাই রেঞ্জ থেকে নামতে হবে, বোমা বন্দুক ভয় ভীতিকে উপেক্ষা করতে হবে। তারপরে ভিতরে গিয়ে আপনি কি করবেন সেটা আমরা জানি, তার জন্য বলতে হবে না। আপনি ভোট কেন্দ্রে গেলে, ইভিএম এর কাজ অবধি গেলে, আপনি, আমার বিশ্বাস নরেন্দ্র মোদী ছাড়া কারোর কথা আপনার মাথায় আসবে না। আমাদের বিশ্বাস যে যাদের ভোট দেওয়ার তারা আমাদেরকে দেবেন। এবারও ভোটে, লোকসভা ভোটে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি আমার নিজের লোকসভাতে সংখ্যালঘু কিছু পার্সেন্ট ভোট পেয়েছি, আগামী দিনেও পাবো। যারা বাংলার ভালো চায় তারা আমাদেরকে ভোট দেবে, যারা ভারতকে ভালোবাসে তারা আমাদেরকে ভোট দেবে। চিত্তরঞ্জন দাস কলকাতা পুরসভার মেয়র হওয়ার পর নিয়োগে মুসলিম এবং অন্য সংখ্যালঘুরা অগ্রাধিকার পেতেন। আমরা বলছি না, কলকাতা পুরসভার তৎকালীন সিইও সুভাষচন্দ্র বসু তার নিজের আত্মজীবনীর 2য় খণ্ডে কথা লিখেছেন। এবার দেখুন, কর্ণাটকের সরকারি ঠিকাদারিতে 2% মুসলিম সংরক্ষণ নিয়ে কত বিতর্ক হচ্ছে। হিন্দু মুসলিমের বিভেদ দূর করতে চিত্তরঞ্জন দাস প্রদেশ কংগ্রেসে একটা চুক্তি পাশ করিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু আত্মজীবনীতে লিখেছেন, দেশবন্ধুর চুক্তি প্রস্তাব সর্বভারতীয় কংগ্রেস খারিজ করে দেয়। বলা হয় এতে জাতীয়তাবাদকে খাটো করে মুসলিম তোষণ করা হয়েছে। কি আশ্চর্য দেখুন, এটা হচ্ছে ইতিহাসের আশ্চর্য সমাপতন। এখন রাহুল গান্ধীর বিরুদ্ধে সেই একই অভিযোগিত বিজেপি তোলে।
রাহুল গান্ধী জাত এবং জাতির তাস খেলে দেশকে বিভাজনের রাস্তায় নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়। তার মানে রাজনীতিতে কোনো কিছুই কনস্ট্যান্ট নয়, আর কোনো কিছুই নতুনও নয়। যা এখন ঘটছে হয়তো তা অতীতেও ঘটে গেছে, শুধুমাত্র স্থান, কাল আর পাত্র সেটা যে কোনোভাবে বদলে যেতে পারে। যেমন 2006 সালে মহাকরণে বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে এসেছিলেন রতন টাটা, আর 2025-এ নবান্নে এলেন টাটা সন্সের চেয়ারম্যান চন্দ্রশেখরন। এবং টাটারা আশায় এই হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতার মাঝেই রাজ্যের শিল্পও একটা ইস্যু হয়ে উঠেছে। শুধু এসছেন তাতেই, কাল টাটারা নবান্নে এসেছিলেন, আজ এসছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। রাজ্যে শিল্প মেলা চলছে, সেখানে জম্মু কাশ্মীর পর্যটনেরও স্টল রয়েছে, সেখানে ওমর আবদুল্লাহ এসেছিলেন। আর সময় চেয়ে নিয়ে নবান্নে ইন্ডিয়া ঐক্যের জোট সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করে গেলেন। বাংলার পর্যটকদের কাশ্মীরে যেতে বললেন। মানে এটা এক ধরনের শিল্প ভ্রমণ। हमारी कोशिश है कि जम्मू कश्मीर और वेस्ट बंगाल हम और ज़्यादा करीबी से काम करें, चाहे वो इंडस्ट्रियलाइजेशन के सिलसिले में हो, चाहे ट्रेड के सिलसिले में हो, और ख़ासकर टूरिज़्म के सिलसिले में। हम चाहते हैं कि ज़्यादा से ज़्यादा वेस्ट बंगाल से टूरिस्ट जो हैं वो जम्मू कश्मीर आएँ, और उनका ख्याल रखना और उनका इंतज़ाम करना वो हमारी जिम्मेदारी है। जब मौका मिले तो ज़रूर कश्मीर आएँ, क्योंकि मैंने कई बार मैं दीदी का मेहमान रह चुका हूँ। अब मैं चाहता हूँ कि ये आएँ। आफ्टर पूजा फेस्टिवल आई विल ट्राई टू बी देयर। और जो बात है कि हम कश्मीर को पूरा मदद करने के लिए तैयार है। हमारा टूरिस्ट लोग फिर जाए कश्मीर में, डरने का बात कुछ नहीं है। ओमर जी तो बोल दिया कि इंतजाम वो लोग करेंगे, सिक्योरिटी बात भी वो लोग देखेंगे। ওমর আবদুল্লাহ মহোদয় তিনি বাংলা ভাষা বুঝতে পারবেন না হয়তো, তবুও আপনাদের মাধ্যমে আমি ওনার কাছে বার্তা দিতে চাই, উনি এয়ারপোর্টে রিটার্ন ফ্লাইট ধরার আগে যেন বিটন অধিকারী এবং সমীর গুহর বাড়িতে একবার যান। আবদুল্লাহ বলছেন কাশ্মীরে আসুন, মুখ্যমন্ত্রী বলছেন কাশ্মীরে যান, আর শুভেন্দু অধিকারী বলছেন এই কাশ্মীরে নিহত বাঙালি পর্যটক বিতান অধিকারীর বাড়ি যান। কেন? বিতান অধিকারীর স্ত্রী বিমানবন্দরে দাঁড়িয়ে বলেছিলেন হিন্দু বেছে বেছে হত্যা করা হয়েছে, পরিচয় জেনে জেনে হত্যা করা হয়েছে। সেটাই শুভেন্দু অধিকারী রাজ্যবাসীর মনে গেঁথে রাখতে চান, তাতে তার ওই মালদার মুর্শিদাবাদের ন্যারেটিভটা মানুষকে বোঝাতে সুবিধা হবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর পর সময় পেলে কাশ্মীর যাওয়ার কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কাশ্মীর যাওয়ার ফুরসত পাবেন কি না সেটা তো নির্ভর করবে এই বঙ্গ বিজেপি নেতাদের রকম সকমের ওপর। যদি তারা বিরাট বড় একটা আন্দোলনের প্রেক্ষাপট খুলে বসেন তাহলে ব্যস্ত থাকতে হবে তাকে। কিন্তু যদি তিনি কাশ্মীরে যাওয়ার ফুরসত পান তাহলে ধরে নিতে হবে 2026-এর বিধানসভা নির্বাচনে তিনি একটা বড় চাল চেলে দিলেন, কারণ এটাও তার কাছে এই সংখ্যালঘুদের প্রতি একটা বার্তা হিসেবে দেখা হবে। কারণ ওখানে তো সংখ্যালঘুরা একটা সময় দোষী ঠাউরে দেওয়া হয়েছে তাদের, তার মধ্যে কাশ্মীরিরাও রয়েছেন। সেখানে তাদের পাশে তিনি দাঁড়াচ্ছেন মানে ঘুরিয়ে তিনি সংখ্যালঘুদের পাশে দাঁড়াচ্ছেন, এইভাবেই গোটা বিষয়টা ব্যাখ্যা হতে পারে। অবশ্য বাজপেয়ীও 2003-এ ওই মানালি বেড়াতে গেছিলেন, কারণ 2004-এর নির্বাচন নিয়ে তার মনে কোনো সংশয় ছিল না। এক্ষেত্রেও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে সেক্ষেত্রে ধরতে হবে যে তার ওই 26-এর নির্বাচন নিয়ে মনে কোনো সংশয় নেই, নিশ্চিন্ত? কিন্তু মুশকিল হচ্ছে বাজপেয়ীর ক্ষেত্রে তো উল্টো ফল হয়েছিল। নির্বাচনের ফলাফল প্রমাণ করেছিল মানুষের মন বুঝতে তার ভুল হয়েছে। বাজপেয়ীর রাজনৈতিক জীবন সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু আপাতত একটা জায়গা ওখানকার, মানে এগুলো তো রাজনৈতিক দিক থেকে গোটা সমস্যাটা দেখার এবং বোঝানোর চেষ্টা হচ্ছে। এখানে এসে ওমর আবদুল্লাহ তার নিজের ওখানকার বাসিন্দাদের বার্তা দিতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে ওখানকার বাসিন্দাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে আসলে এখানকার ভোট ব্যাংককে বার্তা দিতে চাইছেন। আর শুভেন্দু অধিকারী
তিনি গোটা বিষয়টাকে নিজের মতো করে বিঁধে নিজের ভোট ব্যাংককে এক কাট্টা করতে চাইছে। দেখুন, এর মাঝখানে একটা পক্ষ রয়েছে, ওখানকার মানুষজন, ওখানকার ব্যবসায়ীরা, যাদের জন্য সবাই এতগুলো কথা বলছেন, পাশে দাঁড়ানোর কথা বলছেন। তারা কি বলছেন জানেন? তারা গভীর সংশয়ে রয়েছে। তাদের বক্তব্য, একজন কেউ অন্তত বলুন যে তিনি দায়িত্ব নিচ্ছেন এখানে যে পর্যটকরা আসবেন তাদের যাবতীয় নিরাপত্তার দায় তাদের। একজন কেউ গ্যারান্টি দিয়ে বলুন ওখানটায় সমস্ত জঙ্গি নিকেশ করা হয়েছে, ওটা একদম কমপ্লিট মুক্তাঞ্চল, কেউ কিচ্ছু করতে পারবে না। কারণ তাদের ভয় কি জানেন? যদি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে এই আসুন আসুন বার্তাটা দেওয়া হয়, তারপর যদি আর কোনো ঘটনা ঘটে, তাহলে কিন্তু এই কাশ্মীরিদের এমনভাবে একঘরে করে দেওয়া হবে এবং ওখানকার পর্যটন শিল্পে এমন বড় একটা ধাক্কা লাগবে যেটা তাদের সামলানো মুশকিল হয়ে যাবে। একবার হয়, বারবার হলে সেটা কিন্তু ভয়ঙ্কর একটা অভিঘাত হয়। তবে দেখুন, আপাতত এই সবার মনের মধ্যে তো অনেক কিছু চলছে, বুঝতেই পারছেন, কিছুটা ভোট কেন্দ্রিক, কিছুটা মানুষ কেন্দ্রিক। কিন্তু আপাতত বিরোধীদের মনে গভীর সংশয় সৃষ্টি করেছে একটা রাজনৈতিক বিষয়। সেটা একটু আগে যেটা বলছিলাম, ওই টাটা গোষ্ঠীর দুই কর্তার নবান্নে আসা। এবার রাজ্যে শিল্প হবে কি হবে না, আসবে কি আসবে না, সেটা পরের বিষয়। সমস্যাটা হচ্ছে, যদি টাটারাই যে ঘুরে টুরে গেলেন, এবার রাজ্যবাসীকে তারা কি বোঝাবে? টাটা কোম্পানি একটা বাটার জুতো দিতে পারে হয়তো, আর কি দেবো যাই না। টাটা কোম্পানি তো তৃণমূল না, টাটা কোম্পানি এমনি এত বড় কোম্পানি হয়নি। লজ্জার ব্যাপার, 15 বছর পর তার মনে হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী যে এবার ভালো করে শুরু করতে হবে। টাটা এখন থেকে টাটা যাতায়াতটা শুরু করলো। টাটা জানে 8 মাস পরে এখানে বিজেপি আসবে, বিজেপি এলে টাটাকে এখানে আসতে হবে, তাই অফিসারদের সঙ্গে পরিচয় করার জন্য টাটা এসেছিল। নানান কায়দায় আবার ভোটের আগে এটাকে বলে লুভানা, আকর্ষণ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আদত কথা হচ্ছে সিঙ্গুরে না চাষ হলো না কারখানা হলো। এটার জন্য মমতা এবং টাটা কোম্পানি কি বলছে সেটা মানুষ জানতে চায়। টাটা এখনই দেখে গেল এয়ারপোর্ট থেকে সেক্রেটারিয়েটটা কত দূরে। এখন থেকে তো যাতায়াত করতে হবে, কারণ এপ্রিলের পরে টাটাকে তো এখানে আসতে হবে, আনা হবে, ফুলে মালায় আনা হবে, চুপি চুপি নয়। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। হতাশা এবং মানসিক অবসাদ থেকে এই ধরনের কথাবার্তাগুলো বেরোয়। বাংলায় একটা কথা আছে, গাধা জল খায় ঘোলা করে খায়। তখন তাড়ানোটা ভুল হয়েছিল, এটা আশা করি বুঝতে পেরেছেন কিনা আমার জানা নেই। আমরা তো চাই যে শিল্পায়ন হোক পশ্চিমবঙ্গের। টাটা গোষ্ঠী সসম্মানে এ রাজ্যে রয়েছে, এ রাজ্যে বহু কাজ করছে, বহু বিনিয়োগ চলছে, বহু সম্প্রসারণ হচ্ছে, আরও নতুন করে লোক নিয়ে আসবে। সেটা যারা সহ্য করতে পারছে না তারা এই কথা বলবে। দেখুন, সব পক্ষের বক্তব্য শুনলে কীরকম মনে হয় না যে নেগেটিভ জিনিসটাকে পজিটিভ করে দেখানোর নামই হচ্ছে রাজনীতি। প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু টাটা নিয়ে অ্যালার্জি আছে। এখন কারোর এই ঘুরতে আসা নিয়ে প্রবলেম, আর কারোর চলে যাওয়া নিয়ে প্রবলেম, কিন্তু প্রত্যেকে নিজের নিজের মতো করে সেটা নিজের দিকে কীরকম টেনে নিয়ে আসছেন ঝোলটা। সিঙ্গুরে কারখানা হলো না কেন, এটা নিয়ে তো মমতার পাশাপাশি টাটা কোম্পানিরও জবাব চাইছেন সিপিআইএম রাজ্য সম্পাদক। এই টাটাকেই 15 বছর আগে তারা ডেকে এনেছিলেন, কিন্তু শিল্পের উপযুক্ত পরিবেশ দিতে পারেননি। এদিকে বিজেপির শুভেন্দু অধিকারী এখন বলছেন ফুলমালা দিয়ে নিয়ে আসবেন। রাজনীতিতে মাঝে মধ্যে বন্ধু শত্রুর হিসেবটা কিরম যেন গুলিয়ে যায়। তাই মোহাম্মদ সেলিম টাটার জবাবদিহি চান, আর দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হন। আসলে রাজনীতিতে সব হয়, সবটাই সম্ভব। আমি তো সবার প্রশংসা করি, দেখেছেন কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে আমাকে, কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন। দিল্লিতে গিয়েও মুখ্যমন্ত্রীর প্রশংসায় দিলীপ ঘোষ। ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে ইতিবাচক মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির।
রাজ্য সরকারের আমন্ত্রণ পেয়ে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যান দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ ও হাসি মুখে আলাপচারিতাও সারেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। শুধু তাই নয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রশংসা শোনা গিয়েছিল দিলীপ ঘোষের গলায়। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন। তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন। দলের একাংশ বিষয়টি ভালোভাবে নেয়নি। ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে, পার্টি এন্ডোর্স করে না এটাকে। কোনো ব্যক্তি তিনি কি করবেন কি করবেন না, কি বলবেন কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। তখনই জল্পনা শুরু হয়, তবে কি তৃণমূলে নাম লেখালেন দিলীপ? ইতিমধ্যে বিজেপি রাজ্য সভাপতি পদে রদবদল হয়েছে। নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিলীপকে কাছে টানার ইঙ্গিত দিয়েছেন। দুজনের মধ্যে বৈঠকও হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে দিল্লি গিয়েছেন দিলীপ। তারপরেও বুধবার ফের মুখ্যমন্ত্রী সম্পর্কে একই ধরনের কথা বললেন তিনি। যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম? দীঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করায় বঙ্গ বিজেপির যাঁরা তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন তাঁদেরও সপাটে জবাব দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন, এই জন্যই অনেকে কষ্ট পেয়েছে। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিরোধী দলনেতা। আমি মন্তব্য করব না, আমি এই বিষয়ে চর্চাতে থাকি না। উনি তো বিজেপির নেতা, ওনার সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটেল, কিন্তু উনি যদি মনে করেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিকুৎসা ব্যক্তি আক্রমণ করে বিরোধী দল হওয়া যায় না, তো সেটা উনি স্পষ্টভাবে বলেছেন। সোজা কথা সোজাভাবে বলতেই পছন্দ করেন দিলীপ ঘোষ, আর এতেই অনেকে বলছেন বঙ্গ বিজেপিতে কামব্যাক করেই পুরনো ফর্মে লাল মাটির ভূমিপুত্র। এবার মুশকিল হচ্ছে সৌজন্য কতটা দুর্দান্ত জানেন তো। রাজনীতি এটা কখন কিভাবে নিজের মতো করে ব্যবহার করে সেটা তো বুঝে ওঠার চেষ্টা করে লাভ নেই, বুঝতে পারবো না আমরা। রাজনৈতিক সৌজন্য এটা ডেফিনেশন একদম আলাদা, কিন্তু সৌজন্য জিনিসটা কারুর ক্ষেত্রে যে অন্যভাবেও ব্যবহার করা যায়, মানে কার প্রতি কার যে কখন সৌজন্য জেগে উঠবে সেটাও তো বলা যায় না। এই যে দুর্নীতির কারণে 26,000-এর চাকরি গেছিল, এবার সেই জায়গায় নতুন করে নিয়োগ করা হবে। কারা বসবেন সে পরীক্ষায়? আদালত আজ স্পষ্ট করে দিয়েছে, সেটা বলেছে চিহ্নিত অযোগ্যরা আর সুযোগ পাবে না। দাগিদের যে সুযোগ দেওয়া হবে না এটা আদালত আগেই জানিয়েছিল, তাহলে আবার বলার কি দরকার পড়ল? এখানেই ওই সৌজন্যের বার্তা। সরকারি তরফে একটু সৌজন্য দেখানো হয়েছিল ওই অযোগ্য যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিল তাদের প্রতি। এবার তাদের প্রতি কেন এই সৌজন্যটা সেটা সরকার বলতে পারবে। আপনার আমার সাধারণ বুদ্ধিতে তো ঢুকবে না যে যারা একদম বোনাফাইড, মানে একদম চিহ্নিত অযোগ্য এবং চিহ্নিত দুর্নীতিকারী, তাদের কেন সরকার একটা সুযোগ দিতে চাইছে। এটা ঘটনা যে আজকাল জেল টেলগুলোকে সংশোধনাগার বলে। সরকার সেই সংশোধন করার একটা মানসিকতা নিয়ে এদের একটা সুযোগ দেওয়ার কথা ভাবছে কিনা সেটা আমরা জানি না। সেক্ষেত্রে এটা সংশোধনমূলক সৌজন্য বলে ধরতে হবে। সেজন্যই ওই আগের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেছিল রাজ্য আর এসএসসি। রাজ্যের দাবি ছিল দাগিদের চাকরি বাতিল হয়েছে, দাগিরা বেতনও ফেরত দিচ্ছে, মানে শাস্তি কমপ্লিট, তাহলে কেন পরীক্ষায় বসার সুযোগ পাবে না? সবারই তো একটা সেকেন্ড চান্স থাকে, তাই না? এই পরীক্ষার ব্যাপার তো সাপ্লিমেন্ট বলে ধরতে পারেন আর কি। কিন্তু সেই যুক্তিটা আজকে ধোপে টিকলো না, উল্টে প্রশ্ন হলো, প্রশ্নের মুখে পড়লো এই সৌজন্যটাই। কেন দাগিদের পাশে দাঁড়ালো সরকার? কেন অযোগ্যদের জন্য এত দূর লড়াই করলো? অন্তত 1006-এর বেশি দাগি ছিল তালিকায়, সংখ্যাটা আরও বেশি হতেই পারে, কিন্তু এরা আপাতত এই সংখ্যাটাই আপাতত চিহ্নিত, এবং এরা সবাই টাকা দিয়ে চাকরি পেয়েছিল। টাকাটা কাকে দিয়েছিল এই প্রশ্নটা তো আছে। এবার এরা যদি চাকরি চুরির টাকা ফেরত চাইতো তাহলে কাকে দিতে হতো? এবার এরা যদি নেতাদের বাড়ি গিয়ে টাকার জন্য ঝামেলা করতে শুরু করতো তাহলে কে চাপে পড়তো? চাপে তো পড়তো শাসকই। আন্দোলনের তেজ বাড়ত, কারণ তাদের তো আমও গেছে, ঝালাও গেছে। তাই দাগিদের কনফিডেন্সে নেবার জন্য, মানে তাদের
একটা সৌজন্য দেখানো হচ্ছে, তাদের প্রতি সহমর্মী, এবং সরকার নেহাত অসহায়, তাই জন্য কিছু করতে চাইছে না, কিন্তু চেষ্টার কোনো ত্রুটি নেই। এই বার্তাটা দেওয়ার জন্যই কি এত দূর লড়াই? খেয়াল করে দেখুন, এতদিন আন্দোলনে দাগিরা ছিল না, তারা ভেবেছিল সরকার আছে, ঠিক কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু এবার দাগি অযোগ্যরা এবার কি করবে? এবার তো সরকারও নেই, চাকরিও নেই। অ্যাকচুয়াল আম আর ছালা যাওয়াটা এইবার হলো। সরকার কিন্তু এবার দায় ঝেড়ে ফেলবে, কারণ তাদের হাতে দায় ঝাড়ার ওই ডাস্টার এসে গেছে। আদালতের নির্দেশ, বলবে দেখো ভাই এতদিন কত লড়াই করলাম, কিন্তু আদালত দিচ্ছে না, আমি কি করব? সুপ্রিম কোর্টের নির্দেশ, ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। ডিসেম্বরের পর ভোটের বছর শুরু। মুখ্যমন্ত্রী বলেছিলেন প্ল্যান এ, বি, সি, ডি সব রেডি আছে। টাকা দিয়ে চাকরি পাওয়ার আজ বুঝলেন ঠিক কোন প্ল্যানের আওতায় তারা রয়েছে।